শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম। কয়েক পা এগোতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগলো। উফ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো উপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। সরকারি কাজ করতে গিয়ে রাতে জঙ্গলের পথে মহাশ্মশানের মধ্যে লেখকের যে ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তার দুর্দান্ত কাহিনী শুনুন এই গল্পে। গল্প ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইবে টাচ করুন এখনই। চলুন আজকে শোনাই হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ছোট গল্প বেনেটির জঙ্গলে। অনেক বছর আগেকার কথা। তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত। আমার কাজ ছিল গাঁয়ে গাঁয়ে ঘুরে চাষাবাদের তদারক করা, চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কি না দেখা। কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেই রকম বাড়ছে না, কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, নয়তো নারকেল গাছে ফল ধরার আগেই ঝরে পড়ছে, বেগুনে কালো দাগ হচ্ছে, পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে। অমনি আমাকে ওষুধ বিশুধ নিয়ে ছুটতে হতো সে অঞ্চলে, নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো। কাজটা আমার খুব ভালো লাগতো। যাওয়া আসা দৌড়ঝাঁপে কষ্ট হতো হয়তো, কিন্তু বয়স কম থাকার জন্য সেসব কষ্ট আমার গায়েই লাগতো না। সত্যি কথা বলতে কি, দিল্লি, আগ্রা, পুরী, হরিদ্বারের চেয়ে এইসব গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াতে আমার ভালোই লাগতো। এইসব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায়। তাছাড়া আমি গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত। কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা। কেউ মুড়ি আনতো, কেউ গুড়, কেউ বা আবার ক্ষেতের শাকসবজি, ফল পাকড়। চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিভে তুলে দিত, কিংবা আসতো বাস রাস্তার পর্যন্ত। এ চাকরিও একদিন ছেড়ে দিলাম। কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলি। হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে। লাউ গাছে ফুল হয়েই শুকিয়ে যাচ্ছে, ফল ধরছে না। আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত, যেমন আকার তেমনই স্বাদ। এই লাউ শহরে প্রচুর চালান আসে তানপুরা তৈরির জন্যে। শরীরটা ভালো যাচ্ছিল না, কদিন আগে জ্বর থেকে উঠেছি, এখনো বেশ দুর্বল, কিন্তু উপায় নেই। আতাপুরের চাষিদের বিপদে পাশে গিয়ে দাঁড়াতেই হবে। আরও এক অসুবিধা হলো, আমাদের তাবে 3টে জিপ, 2টো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে, বাকি যেটা আছে সেটা অচল, ইঞ্জিন মেরামতের কাজ চলছে। অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম। তার আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম। কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে, কিছু ওষুধপত্রও ব্যাগে নিলাম। শুভক্ষণেই বোধ হয় যাত্রা শুরু করেছিলাম। মাইল 25-26 গিয়েই বাস থেমে গেল। আর এগোবার উপায় নেই। সামনে কয়াল নদী। অন্য সময়ে এ নদী রূপালী সুতোর মতো পাশে পড়ে থাকে। ছোট একটা কাঠের পুল, এখন কাঠের পুলের কোনো চিহ্নই নেই। নেমে দাঁড়ালাম। এখন উপায়। পাশে একটা টিনের চালা ছিল, চায়ের দোকান। সেখানে পৌঁছে গিয়ে জানতে পারলাম গত 3 দিন ধরে এই এলাকায় একটানা বৃষ্টি হয়েছে, মাত্র আজ সকালে থেমেছে। ফলে আশেপাশের নদী নালা কুল ছাপিয়ে গাঁয়ের মধ্যে ঢুকে গেছে। চাষবাস সব নষ্ট, অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সর্বনাশ, এখন কি উপায় হবে? এতটা পথ এসেই ফিরেই বা যাব কি করে? চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলাম। লোকটা মাথার চুলকে বলল, আতাপুরের খবর ঠিক জানি না, তবে গাঁটা একটু উঁচু জমির ওপর, বোধহয় বন্যার জল ঢোকেনি। আতাপুরে যাব কি করে? কেন, নৌকা করে বল্লভডাঙ্গা চলে যান, সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা আছে রায়চণ্ডী হয়ে আতাপুর, তবে পথে জল পড়বে কিনা জানি না। ঠিক করলাম বরাত ঠুকে রওনাই হব। আকাশের অবস্থা খুব ভালো নয়, বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তার উপর ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ। বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে। সামনে দেখলাম কয়াল নদীতে গোটা 3 নৌকা পারাপার করছে। ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম। মিনিট 20 মধ্যেই ওপারে বল্লভডাঙ্গা পৌঁছে গেলাম। রায়চণ্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হলো। তারপর আতাপুরের রাস্তায় আমি একলা।
মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই, কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত। ক্ষেত খামার সব জলের তলায়, দুপাশের বাড়ি খালি, লোকজন সব সরে গেছে। গাঁয়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি, একতলায় অফিস, দুতলায় থাকবার ব্যবস্থা। আমি এলে দুতলাতেই থাকি। অফিসের সামনে গিয়ে যখন পৌঁছালাম তখন অন্ধকার নেমেছে, চারিদিকে ব্যাঙ আর তক্ষকের ডাক। ব্যাগ থেকে টর্চ জেলে দরজার উপর আলো ফেললাম। দরজায় বিরাট তালা ঝুলছে। সর্বনাশ, এখানে রাতটা কাটাবো কোথায়? ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা কিনেছিলাম, তাও শেষ হয়ে গেছে। আশেপাশের বাড়ি বন্ধ, লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে। যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গা, তবুও জোর করে কিছু বলা যায় না। বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে। নিরুপায় হয়ে এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই। রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে। সেটা মোটেও নিরাপদ নয়। কিছুটা এগোতেই নজরে পড়লো পাশের একটা কুঁড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে লোক আছে ভিতরে। এগিয়ে গিয়ে বললাম, কি আছো? বাইরে এসো। দীর্ঘ একটা ছায়া। কাছে আসতে লণ্ঠনের আলোয় চিনতে পারলাম তিলক, কৃষি অফিসের বেয়ারা। সকলের ফাই ফরমাস কাটে। ধরে প্রাণ এলো। উফ, তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে, বাইরে রাত কাটাতে হবে না। জিজ্ঞেস করলাম, আমার চিঠি তোমরা পাওনি? তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল, কার চিঠি? চারদিকে যা ব্যাপার, পিয়নই আসে না কদিন ধরে, চিঠি বিলি করবে কে? দাও অফিসের চাবিটা দাও। চাবি তো সুনন্দ বাবুর কাছে, তিনি চাবি নিয়ে চলে গেছেন। চলে গেছেন? কোথায়? তার বাড়ি নন্দীপুর। নন্দীপুরে সুনন্দর বাড়ি তা জানতাম। আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম, মাঝখানে 2.5 মাইল। 2.5 মাইল পথ হয়তো দেরি নয়, কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল, এক পাশে শ্মশান। দিনের বেলায় খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না। বছরখানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সে দিনের বেলায়, তাও দেখেছি ঝুপসি অন্ধকার। তিলকের কুড়ের যা অবস্থা, তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। একমাত্র উপায় নন্দীপুর চলে যাওয়া। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে, পথ চলতে অসুবিধা হওয়ার কথা নয়। তিলককে তাই বললাম, তাহলে আমি নন্দীপুরেই চলে যাই। এই রাতে? তাছাড়ার উপায় কি? এখানে থাকবো কোথায়, খাবো কি? তা অবশ্যই ঠিক, চলে যান রাম নাম করতে করতে। রাম নাম করতে হবে কেন? মাঝখানে শ্মশান পড়বে তো, অপদেবতাদের উপদ্রব, তাই বলছি। ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না, কাজেই সেদিক থেকে কোনো অসুবিধা নেই। একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের, কিন্তু দুর্বৃত্তরা আমার কি বায় নেবে? হাতঘড়ির টর্চ আর সামান্য কিছু টাকা, এসব ভেবে কোনো লাভ নেই। নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য পথ ছিল না। 2.5 মাইল পথ যেতে বড় জোর 2.5 ঘন্টা লাগবে। একবার সুনন্দবাবুর বাড়ি গিয়ে পৌঁছাতে পারলে আহার আশ্রয় 2 মিলবে। ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম। পথ যতটা সহজ হবে ভেবেছিলাম, ততটা হলো না। একেবারে অন্ধকার, বট পাকুড় আর অসত্যের জটলা। গাছ থেকে বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে। চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল। টর্চ জ্বাললাম। পায়ে চলা সরু পথ। ভূত পেতের ভয় হয়তো করি না, কিন্তু সাপখোপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না। সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম। একমাত্র ভরসার কথা, হাঁটু পর্যন্ত গামবুট ঢাকা, ছোবলে বিশেষ ক্ষতি হবে না। এই জঙ্গলটার নাম বেনেটির জঙ্গল। কেউ এ নাম জানে না, জানবার কোনো আগ্রহই ছিল না। কোনো রকমে এটা পার হতে পারলে বাঁচি। অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো, টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম 3 ঘন্টা পার হয়ে গেছি। যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাবার কথা, তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি। চলার গতি আরো দ্রুত করলাম। খিদে পেট জ্বলছে, শরীরও দুর্বল লাগছে। কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে অন্ধকার জমাট বাঁধা, জোনাকির মতন কিসব জ্বলছে।
টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল। বুঝতে পারলাম শিয়ালের পাল। টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারিদিকে মরার খুলি আর হাড় ছড়ানো। তার মানে শ্মশান। নন্দীপুর যেতে গেলে ডান দিকে শ্মশান পড়ে, শ্মশানের মধ্য দিয়ে যেতে হয় না। তাহলে নিঘাত ভুল করেছি। শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম। কয়েক পা এগোতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগলো। উফ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো উপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা পা গাছের ডাল থেকে ঝুলছে। কেউ বোধহয় কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু টর্চের আলো যতদূর গেল কেবলই পাই দেখতে পেলাম। শরীরটা কোথায় গেল? কোনো রকমের পাশ কাটিয়ে যেতে গিয়েই বিপত্তি আবার মাথায় লাগলো। উপরে চেয়ে দেখি সেই পা। কি আশ্চর্য, পাটা এদিকে এলো কি করে? যেদিকে যাচ্ছি পাটাও সেদিকে ঘুরছে। শরীর ছাড়া পাই বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখলো? মাথা নিচু করে এগিয়ে যাবার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো, শোনো কথা আছে। এই এতক্ষণ পরে মুখটা কেঁপে উঠল। কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমাইশ লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড খণ্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু এই ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে? কেউ গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে? উপরের দিকে চেয়ে চমকে উঠলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। বিরাট একটা কঙ্কাল, মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে। কঙ্কালের চোখ সচরাচর যেমন হয়, গর্ত নেই, তার বদলে লাল দুটি সার্চ লাইট। আলো দুটো অনবরত ঘুরছে। কাঁধের উপর ধপধপে একটা পৈতা। অস্বীকার করব না, লোকে আমাকে খুবই সাহসী মনে জানতো। আমি নিজেও ভূতপ্রেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলের চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারবো না। সে কথা মনে হলে এখনো মাঝরাতে শিউরে উঠি। ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করলাম। কি হইল রে, ছুটছিস কেন? কথাটা শুনে যা। মনে হচ্ছিল গলাটা যেন ক্রমেই কাছে আসছে। প্রত্যেক গাছের ডালে বিরাট অন্ধকারে সেই কঙ্কালের পা। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে শুরু করলাম। কাঁটা গাছ লেগে হাত পা ক্ষত বিক্ষত। কতবার যে গাছের শিকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই। কিন্তু সেই নাকি সুর থেকে রেহাই নেই। ওরে তুই বামুন, আমিও বামুন, তোকে কিছু করবো না, একটু দাঁড়া। বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুনন্দবাবুর দরজায় পৌঁছালাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হয়েছে। শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। কোন রকমে একবার দরজার কড়া নেড়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে সুনন্দবাবু, একটা চেয়ারে ডাক্তার। চোখ খুলতেই ডাক্তার বলল, আর ভয়ের কিচ্ছু নেই, একটু গরম দুধ খাইয়ে দিন। আমার সঙ্গে কাউকে পাঠান, ওষুধ নিয়ে আসবে। বিকেলের দিকে শরীর ঠিক হয়ে গেল। বিছানার উপরে উঠে বসলাম। সুনন্দবাবু বলল, কি হয়েছে বুঝতে পেরেছি স্যার। বেনেটির জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন। দুর্লভ চক্রবর্তী? হ্যাঁ, আমাদের গাঁয়ের পুরোহিত। অপঘাতে মরে বেচারি ব্রহ্মহত্যি হয়ে রয়েছে। বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ডি দেবার জন্য। অপঘাতে মারা গেছে? হ্যাঁ স্যার, শুনুন বলি কাহিনীটা। সুনন্দবাবু বলতে শুরু করলেন। দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ। আশেপাশে গায়ে পুজো, বিয়ে, পৈতে, অন্নপ্রাশনে কাজ করে যা উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত। বাড়িতে শুধু বউ আর একটা ছেলে। কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না। ছেলেটা বিশ্ব বকাঠে, লেখাপড়া করলই না, বদমায়েশির জন্য স্কুল থেকে নাম কেটে দিয়েছিল। বাপ বুঝিয়েছিলেন, আমার সঙ্গে চল বাড়ি বাড়ি, পুজোর কাজ শিখবি। ছেলে এসব কথা কানেও তুলল না। একদিন অবস্থা চরমে উঠেছিল। দুর্লভ চক্রবর্তীর জ্বর, অথচ গাঁয়ের জমিদার বাড়িতে নারায়ণ পূজা। জমিদারি আর নেই, কিন্তু জমিদার বাড়ির নামটা আছে। মাস কাবারি বন্দোবস্ত, ভালোই দক্ষিণা। দুর্লভ চক্রবর্তী ছেলের খোঁজ করলেন। ছেলে নেই, ভোরে আড্ডা দিতে বেরিয়েছে। জমিদার বাড়ির লোক এসে চেঁচামেচি করে গেল। ছেলে ফিরল দুপুরবেলা। দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন, রাগে অগ্নিশর্মা হয়ে।
ছেলেকে যাচ্ছে তাই গালাগালি করলেন, খড়ম ছুঁড়লেন। খড়ম ছেলের গায়ে লাগলো না। ছেলেটিও অকাল কুসুন্ডা। উঠানের উপর একটা বাঁশ পড়েছিল, তাই তুলে নিয়ে সোজা বাপের মাথায়। দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিলেন, চারিদিকে রক্তস্রোত। ছেলে নিখোঁজ। কবিরাজ আসার আগেই সব শেষ। সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটির জঙ্গলে বট গাছের ডালে বাসা বেঁধেছেন। কারো ক্ষতি করেন না, কেবল বামুন দেখলেই অনুরোধ করে গয়ায় পিণ্ডি দেবার জন্যে। অন্য সময় হলে আমি সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না, কিন্তু কানে তখনই সেই নাকির সুর ভেসে আসছে, চোখ বন্ধ করতেই দেখতে পেলাম বিভৎস কঙ্কাল মূর্তি, কাঁধে পৈতা, দুটি চোখে আগুনের গোলা। শহরে ফিরে এসেই চাকরিতে ইস্তফা দিলাম।